সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় WBSLSTর এডুকেশন সিলেবাসের ইউনিট 4-এর হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে সাব ইউনিট বি, যেখানে আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি অফ এডুকেশন নিয়েই আলোচনা করব। সিলেবাসে যা যা রয়েছে তার সমস্ত কিছু, যাদের অলরেডি এই জায়গাগুলো ভালো করে পড়া হয়ে গেছে তাদের রিভিশন হয়ে যাবে। যদি কিছু ভুলে গিয়ে থাকো তাহলে মনে পড়ে যাবে। অন্যদিকে যাদের এই জায়গাটা ঠিকমতো পড়া হয়নি তাদের কাছে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বইতে পড়তে গিয়ে এই সময় দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হবে। তোমরা যদি এই পুরো ক্লাসটা দেখে নাও তাহলে তোমাদের টাইম অনেকটা সেভ হবে এবং তোমরা বেশ ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো খুব সহজেই খুব কম টাইমেই জানতে পেরে যাবে, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সেভাবেই প্রশ্নগুলো বানানো হয়েছে যাতে পুরোটা কভার হয় এবং সমস্ত ইনফরমেশানগুলো তোমরা মেজর ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাও। তাই আজকে শিক্ষক দিবসের দিনে ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের সময় নষ্ট একদমই করব না। তোমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবে। এই সময়টা তোমাদের বেকার নষ্ট হবে না। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। আদারওয়াইজ তোমাদের ভিডিওগুলো মিস হয়ে যাবে। এবং তোমাদের কোনো ডাউট থাকলে, কিছু না বুঝতে পারলে, যে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই দেখব এবং তোমাদের কমেন্টের উত্তর দেব। চলো আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনাতে যাওয়া যাক। আমরা যেমনটা আলোচনা করে থাকি শুধুমাত্র প্রশ্ন উত্তর না, তার সাথে বললাম তোমাদের সমস্ত ধরনের ইনফরমেশান প্রোভাইড করব, যাতে করে তোমাদের শেষ মুহূর্তে এসে সেই ইনফরমেশানগুলো মাথায় থেকে যায় এবং তোমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারো। তো চলো শুরু করা যাক। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতে ইংরেজি শিক্ষার জনক কাকে ধরা হয় বা কাকে বলা হয়? উইলিয়াম ক্যারি, চার্লস উড, থমাস বেবিংটন ম্যাকলে, লর্ড কার্জন। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতে ইংরেজি শিক্ষার জনক কাকে ধরা হয়? উইলিয়াম ক্যারি, চার্লস উড, থমাস বেবিংটন ম্যাকলে, লর্ড কার্জন। কে ইংলিশ এডুকেশনের জনক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো থমাস বেবিংটন ম্যাকলে। 1835 সালের ম্যাকলে মিনিটে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম এবং পাশ্চাত্য জ্ঞানকে বিষয়বস্তু করার সুপারিশ করা হয়। এই নীতি লর্ড বেন্টিংয়ের 1835 সালের রেজলিউশন দ্বারা কার্যকর হয়। তাই ম্যাকলেকে ইংরেজি শিক্ষার জনক বলা হয়। কেরি মিশনারি ও ভার্নাকুলার শিক্ষায় অবদান রেখেছেন, জনক নয়। উড 1854 সালের ডেসপ্যাচের জন্য প্রসিদ্ধ, কিন্তু ইংরেজি শিক্ষার সূচনার জনক নন। কার্জন 1904 সালের বিশ্ববিদ্যালয় সংস্কারের সঙ্গে যুক্ত। এই ইনফরমেশানগুলো তোমাদের গ্যাদার করতে হবে। তোমরা যদি সমস্ত কোশ্চেনের এই এক্সপ্লেনেশানগুলো ভালো করে দেখে নাও তোমাদের কাছে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে ঠিক কে কী করেছিল, কার অবদান কোন জায়গায় রয়েছে। দেখো শেষ পর্যন্ত, মিস করো না। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের সামনে চিত্রটা পরিষ্কার হবে। পরের প্রশ্ন, ম্যাকলের মিনিট কোন সালে উপস্থাপিত হয়? ম্যাকলেস মিনিট ওয়াজ প্রেজেন্টেড ইন হুইচ ইয়ার? 1813, 1835, 1854, 1882, 1813, 1835, 1854, 1882। ম্যাকলেস মিনিট ওয়াজ প্রেজেন্টেড ইন হুইচ ইয়ার? ম্যাকলেট মিনিট কোন সালে উপস্থাপিত হয়? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো 1835। 1835 সালে ম্যাকলে মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন উপস্থাপন করেন। 1813 হলো চার্টার অ্যাক্টের বছর, যে বছর চার্টার অ্যাক্ট আসে। 1854 হলো উডস ডেসপ্যাচের ইয়ার এবং 1882 হলো হান্টার কমিশন। তাই অন্যগুলো ভুল। সঠিক উত্তর অপশান বি, 1835। পরের প্রশ্ন, হুইচ গভর্নর জেনারেল অ্যাকসেপ্টেড ম্যাকলেস মিনিট থ্রু আ রেজলিউশন? কোন গভর্নর জেনারেল ম্যাকলের মিনিটকে রেজলিউশন দ্বারা গ্রহণ করেন? লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন।
কোন গভর্নর জেনারেল মেকলের মিনিটকে রেজলিউশন দ্বারা গ্রহণ করেন? লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো লর্ড বেন্টিং। 1835 সালে লর্ড বেন্টিং মিনিটকে সরাসরি রেজলিউশনের মাধ্যমে কার্যকর করেন। রিপন হান্টার কমিশনের সময়, ক্যানিং 1857 থেকে 62 পর্যন্ত, কার্জন 1899 থেকে 1905 পর্যন্ত। পরের প্রশ্ন, দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 মেড হুইচ কি প্রভিশন ইন এডুকেশন? 1813 সালের চার্টার অ্যাক্ট শিক্ষায় কোন মৌলিক ব্যবস্থা আনে? The Charter Act of 1813 made which key provision in education? 1813 সালের চার্টার অ্যাক্ট শিক্ষায় কোন মৌলিক ব্যবস্থা আনেন? Abolition of indigenous schools, ₹1 lakh annual grant for education, establishment of universities, compulsory primary education, দেশজ বিদ্যালয় বিলোপ, শিক্ষায় বছরে 1 লাখ টাকার অনুদান, বিশ্ববিদ্যালয় স্থাপন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। কোনটা ঠিক? 1813 সালের চার্টার অ্যাক্ট শিক্ষায় কোন মৌলিক ব্যবস্থা আনে? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ₹1 লাখ অ্যানুয়াল গ্র্যান্ট ফর এডুকেশন, শিক্ষায় বছরে 1 লাখ টাকার অনুদান। চার্টার অ্যাক্ট কোম্পানির বাজেটে শিক্ষার জন্য বার্ষিক 1 লাখ টাকা বরাদ্দ করে এবং মিশনারিদের কাজের পথ সুগম করে। পরের প্রশ্ন, দ্য শ্রীরামপুর মিশন মেড দেয়ার মোস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইন? শ্রীরামপুর মিশন কোন ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে? ইংলিশ মিডিয়াম স্কুলিং, ইংরেজি মাধ্যমের স্কুল, ভার্নাকুলার এডুকেশন অ্যান্ড প্রিন্টিং, স্থানীয় ভাষা শিক্ষা ও মুদ্রণ, ইউনিভার্সিটি লেজিসলেশন, বিশ্ববিদ্যালয় আইন, টেকনিক্যাল কলেজেস, প্রযুক্তি কলেজ। কোন জায়গায় শ্রীরামপুর মিশন সবচেয়ে বড় অবদান রাখে? ইংরেজি মাধ্যম স্কুলে, স্থানীয় ভাষা শিক্ষা ও মুদ্রণে, বিশ্ববিদ্যালয় আইনে, প্রযুক্তিগত কলেজে। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো ভার্নাকুলার এডুকেশন অ্যান্ড প্রিন্টিং, স্থানীয় ভাষা শিক্ষা ও মুদ্রণ। তারা বাংলায় স্কুল স্থাপন, বাংলা ব্যাকরণ, অভিধান রচনা, বাইবেল অনুবাদ এবং প্রিন্ট সংস্কৃতি বিস্তারে ভূমিকা রাখেন। ইংরেজি মাধ্যমের রাষ্ট্রনীতি মেকলে পর্বে, বিশ্ববিদ্যালয় আইন 1857, টেকনিক্যাল কলেজ তাদের ফোকাস নয়। পরের প্রশ্ন, শ্রীরামপুর কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন? শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে, 1813 সালে, 1818 সালে, 1824 সালে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে, 1813, 1818, 1824। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো 1818। 1818 সালে কেরি মার্সম্যান ওয়ার্ড শ্রীরামপুর কলেজ স্থাপন করেন। কেরি, মার্সম্যান, ওয়ার্ড 3 জন ব্যক্তি শ্রীরামপুর কলেজ স্থাপন করেন। 1800 সালে মিশন কাজ শুরু করে। 1813-তে চার্টার অ্যাক্ট হয়, 1824 এখানে অপ্রাসঙ্গিক। তাই সঠিক উত্তর অপশান সি, 1818। পরের প্রশ্ন, Wood's Dispatch is called the Magna Carta of English Education in India because it Wood Dispatchকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? ফোকাসড অনলি অন ইংলিশ, শুধুমাত্র ইংরেজিতে ফোকাস করতো তাই। গেভ আ কম্প্রিহেন্সিভ ব্লু প্রিন্ট অ্যাক্রস লেভেল, সমস্ত স্তরে পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে তাই। এস্টাবলিশড অনলি ইউনিভার্সিটিজ, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে তাই। অ্যাবলিশড ওরিয়েন্টাল লার্নিং, প্রাচ্য শিক্ষার বিলোপ ঘটিয়েছে তাই। উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? ফোকাসড অনলি অন ইংলিশ, গেভ আ কম্প্রিহেন্সিভ ব্লু প্রিন্ট অ্যাক্রস লেভেল, এস্টাবলিশড অনলি ইউনিভার্সিটিজ, অ্যাবলিশড ওরিয়েন্টাল লার্নিং। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো গেভ আ কম্প্রিহেন্সিভ ব্লু প্রিন্ট অ্যাক্রস লেভেল, সমস্ত স্তরের শিক্ষার একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন তারা। এটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, ভার্নাকুলার, ইংরেজি, গ্রানিনেট, শিক্ষক প্রশিক্ষণ, পরিদর্শন সবই নির্দিষ্ট করে। তাই অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফলোয়িং উডস ডিসপ্যাচ দ্য ফার্স্ট 3 ইউনিভার্সিটিস ওয়ার এস্টাবলিশ ইন? উডের ডিসপ্যাচের পর প্রথম 3 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? উডের ডিসপ্যাচের পর প্রথম 3 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1854, 1857, 1882, 1904।
1854, 1857, 1882, 1904 কোনটা ঠিক? 1854, 1857, 1882, 1904 কোনটা ঠিক? 1854, 1857, 1882, 1904। সঠিক উত্তর দেখে নিন। সঠিক উত্তর হলো 1857। 1857 সালে তিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা কলকাতা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ বোম্বে বর্তমানে মুম্বাই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ম্যাড্রাস বর্তমানে চেন্নাই বিশ্ববিদ্যালয়, যেগুলো লন্ডন বিশ্ববিদ্যালয়ের মডেলে প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এই তিনটি বিশ্ববিদ্যালয় সেই সময় প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অফ 1857 ফলোড হুইজ মডেল? একটু আগেই বললাম, দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ 1857 ফলোড হুইজ মডেল? 1857 ভারতীয় বিশ্ববিদ্যালয় কোন মডেল অনুসরণ করে? অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল, লন্ডন অ্যাফিলিয়েটিং বা এক্সামিনিং মডেল, প্যারিস কলেজিয়াল মডেল, কেমব্রিজ টিউটোরিয়াল মডেল? একটু আগেই বললাম, তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। সঠিক উত্তর হলো লন্ডন অ্যাফিলিয়েটিং বা এক্সামিনিং মডেল। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো তখন অ্যাফিলিয়েটিং পরীক্ষা কেন্দ্রিক ছিল। অক্সফোর্ড, কেমব্রিজ আবাসিক, কলেজিয়েট প্রকৃতি আলাদা। প্যারিস মডেল প্রযোজ্য নয়। তাই সঠিক উত্তর লন্ডন অ্যাফিলিয়েটিং মডেল। পরের প্রশ্ন, হান্টার কমিশন প্রাইমারিলি ইনভেস্টিগেটেড? হান্টার কমিশন প্রধানত কোন বিষয়ে তদন্ত করে? ইউনিভার্সিটি এডুকেশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রশাসন, টেকনিক্যাল ইউনিভার্সিটিজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যাডাল্ট লিটারেসি অনলি, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক সাক্ষরতা? হান্টার কমিশনের মূলত কাজের ক্ষেত্র বা প্রধানত তদন্ত করার জায়গা কী ছিল? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন। হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার প্রসার, স্থানীয় সংস্থার ভূমিকা, গ্রান্ট এড, মাধ্যমিকে পাঠ্যক্রম ও পরীক্ষা এসব নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয় স্যাটলার কমিশনের ক্ষেত্র আমরা প্রত্যেকেই জানি। তাই সঠিক উত্তর প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রশাসন। পরের প্রশ্ন, হান্টার কমিশন রেকমেন্ডেড হুইচ গভর্নেন্স অ্যাপ্রোচ? হান্টার কমিশন কোন শাসন পদ্ধতি সুপারিশ করে? সেন্ট্রালাইজ কন্ট্রোল বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শাসন পদ্ধতি, ডিসেন্ট্রালাইজেশন টু লোকাল বডিজ, স্থানীয় সংস্থার কাছে বিকেন্দ্রীকরণ পদ্ধতি, মিশনারি মনোপলি, মিশনারির একচেটিয়া পদ্ধতি, প্রাইভেটাইজেশন অফ অল স্কুল, সব স্কুলের বেসরকারীকরণ পদ্ধতি? হান্টার কমিশন কোন শাসন পদ্ধতি সুপারিশ করে? সেন্ট্রালাইজড কন্ট্রোল, ডিসেন্ট্রালাইজেশন অফ লোকাল বডিজ, মিশনারি মনোপলি, প্রাইভেটাইজেশন অফ অল স্কুল কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডিসেন্ট্রালাইজেশন টু লোকাল বডিজ, স্থানীয় সংস্থার কাছে বিকেন্দ্রীকরণ। হান্টার কমিশন গঠিত হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অবস্থা যাচাই করার জন্য। কমিশনের প্রধান সুপারিশ ছিল যে প্রাথমিক শিক্ষার দায়িত্ব স্থানীয় সংস্থা ও স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা উচিত। এর মাধ্যমে সরকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বদলে স্থানীয় সংস্থা যেমন পৌরসভা, জেলা বোর্ড ইত্যাদিকে শিক্ষার উন্নয়নের অংশগ্রহণের সুযোগ দেয়। এছাড়াও কমিশন মহিলা শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, বেসরকারি উদ্যোগে সাহায্য করার উপরও গুরুত্ব আরোপ করে। তাই হান্টার কমিশনের মূল শিক্ষা শাসন নীতি ছিল বিকেন্দ্রীকরণ। পরের প্রশ্ন, হুইচ কমিশন এক্সামিনড ডিফেক্টস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি? কোন কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি পর্যালোচনা করে? কোন কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি পর্যালোচনা করে? হান্টার কমিশন, স্যাটলার কমিশন, উড ডেসপ্যাচ, সার্জেন্ট রিপোর্ট? হুইচ কমিশন এক্সামিন ডিফেক্টস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো স্যাটলার কমিশন। স্যাটলার কমিশন গঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও সীমাবদ্ধতা পর্যালোচনার জন্য। লর্ড কারমাইকেলের উদ্যোগে, মনে রাখবে নামটা, লর্ড কারমাইকেলের উদ্যোগে স্যাটলার কমিশন নিয়োগ করা হয়। কমিশনের রিপোর্টে শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যাই নয়, বরং সমগ্র ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কারের জন্য সুপারিশ দেওয়া হয়েছিল। এর ফলে উচ্চশিক্ষার কাঠামো ও নীতি গঠনে বড় প্রভাব পড়ে। পরের প্রশ্ন,
কি স্যাটলার রেকমেন্ডেশন ওয়াজ, স্যাটলারের একটি মুখ্য প্রস্তাব কী ছিল? স্যাটলার কমিশনের একটি মুখ্য বা প্রধান প্রস্তাব কী ছিল? অ্যাবলিশ ইন্টারমিডিয়েট স্টেজগুলোকে বাতিল করে দেওয়া, ক্রিয়েট ইন্টারমিডিয়েট কলেজেস সেপারেট ফ্রম ইউনিভার্সিটিজ, বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করা, মেক ইংলিশ অপশনাল, ইংরেজিকে ঐচ্ছিক হিসেবে স্থাপন করা, ক্লোজ অ্যাফিলিয়েটিং ব্যবস্থা বন্ধ করা। কোনটা ঠিক? স্যাডলার কমিশনের একটি প্রধান প্রস্তাব কী ছিল? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে ক্রিয়েট ইন্টারমিডিয়েট কলেজেস সেপারেট ফ্রম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন। স্যাডলার কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ করেছিল। এর মধ্যে একটি মুখ্য প্রস্তাব ছিল বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে ইন্টারমিডিয়েট কলেজগুলোকে বা ইন্টারমিডিয়েট স্তর অর্থাৎ ক্লাস 11-12 বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করা। ফলে বিশ্ববিদ্যালয়গুলো কেবলমাত্র ডিগ্রি ও গবেষণার উপর মনোযোগ দিতে পারবে, আর ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষা আলাদা কলেজে চালানো হবে। পরের প্রশ্ন, স্যাডলার কমিশন অলসো এমফাসাইজড, স্যাডলার কমিশন জোর দিয়েছিল এর মধ্যে কোনগুলো? ওমেন্স হায়ার এডুকেশন, মহিলাদের উচ্চশিক্ষার বিষয়ে, অনলি রিলিজিয়াস ইনস্ট্রাকশন, শুধুমাত্র ধর্মশিক্ষার বিষয়ে, অ্যাবলিশন অফ এক্সামিনেশন, পরীক্ষা পদ্ধতির বিলোপ ঘটানোর বিষয়ে, অ্যাবান্ডনমেন্ট অফ রিসার্চ, গবেষণার পরিত্যাগের বিষয়ে। কোনটা ঠিক? স্যাডলার কমিশন কিসের উপর জোর দেয়? ওমেন্স হায়ার এডুকেশন, অনলি রিলিজিয়াস ইনস্ট্রাকশন, অ্যাবলিশন অফ এক্সামিনেশন, অ্যাবান্ডনমেন্ট অফ রিসার্চ, মহিলাদের উচ্চশিক্ষার বিষয়ে, শুধুমাত্র ধর্মশিক্ষার বিষয়ে, পরীক্ষার বিলোপের বিষয়ে, গবেষণা পরিত্যাগের বিষয়ে। সঠিক উত্তর হলো ওমেন্স হায়ার এডুকেশন, মহিলাদের উচ্চশিক্ষার বিষয়ে। পরের প্রশ্ন, ওয়ার্ধা স্কিম ওয়াজ লেড বাই, ওয়ার্ধা স্কিম কার নেতৃত্বে তৈরি হয়েছিল? রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধী উইথ জাকির হোসেন কমিটি, গান্ধীজি এবং তার সাথে জাকির হোসেন কমিটি, কার্জন ম্যাকলে। এটা খুবই সোজা, তোমরা প্রত্যেকেই জানো, আমরা আগের ক্লাসগুলোতেও পড়েছি। আচ্ছা বলে দিই, যারা অন্যান্য ইউনিটের ক্লাসগুলো এখনও দেখোনি সবগুলো, তারা প্লেলিস্টে গিয়ে WBSSCর মধ্যে গেলে সমস্ত ইউনিটের অ্যানালাইসিসের ভিডিওগুলো পেয়ে যাবে, দেখে নাও ঝটপট করে। এর সঠিক উত্তর হলো গান্ধী উইথ জাকির হোসেন কমিটি। পরের প্রশ্ন, কোর প্রিন্সিপাল অফ ওয়ার্ধাস বেসিক এডুকেশন, ওয়ার্ধার মৌলিক শিক্ষার মূল নীতি ছিল মাস্টারি অফ টেক্সট বুক নলেজ ইন মাদার টাং, মাতৃভাষায় পাঠ্যপুস্তক জ্ঞানের আয়ত্ত, মোরাল অ্যান্ড রিলিজিয়াস ট্রেনিং বাই কম্পালসারি, নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, লার্নিং থ্রো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সামাজিকভাবে উপকারী উৎপাদনমূলক কাজ, এক্সক্লুসিভ এমফাসিস অন হায়ার লিটারারি স্টাডিজ, উচ্চ সাহিত্য অধ্যয়নের ওপর গুরুত্ব। কোর প্রিন্সিপাল অফ ওয়ার্ধাস বেসিক এডুকেশন ওয়াজ, ওয়ার্ধার মৌলিক শিক্ষার মূল নীতি ছিল কোনটা? মাতৃভাষায় পাঠ্যপুস্তক জ্ঞানের আয়ত্ত করা, নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, সামাজিকভাবে উপকারী উৎপাদনমূলক কাজ করা, উচ্চ সাহিত্য অধ্যয়নের ওপর গুরুত্ব আরোপ করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো লার্নিং থ্রো প্রোডাক্টিভ ওয়ার্ক অর ক্রাফট, বা অপশান সি হবে, এখানে অপশানটা ভুল করে, সঠিক উত্তর হবে অপশান সি, লার্নিং থ্রো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সামাজিকভাবে উপকারী উৎপাদনমূলক কাজ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ লার্নিং থ্রো প্রোডাক্টিভ ওয়ার্ক, এটা ঠিকই বলা আছে, উৎপাদনমূলক কাজ বা সমাজে যে উৎপাদনমূলক কাজ সেটাকেই অপশান সি হতো, অ্যাকচুয়ালি এ নয়, এটাই ঠিক উত্তর। পরের প্রশ্ন, ওয়ার্ধা স্কিম রেকমেন্ডেড মিডিয়াম অব ইনস্ট্রাকশন অ্যাট এলিমেন্টারি লেভেল অ্যাজ, ওয়ার্ধা স্কিমে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম ইংলিশ বা ইংরেজি, মাদার টাং বা মাতৃভাষা, পার্সিয়ান বা ফার্সি, ফ্রেঞ্চ বা ফরাসি। ওয়ার্ধা স্কিম রেকমেন্ডেড মিডিয়াম অব ইনস্ট্রাকশন অ্যাট এলিমেন্টারি লেভেল অ্যাজ, ওয়ার্ধা স্কিমে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম বলা হয়েছে। সঠিক উত্তর দেখে নিই, সঠিক উত্তর হলো বি, মাদার টাং বা মাতৃভাষা। পরের প্রশ্ন, সার্জেন্ট রিপোর্ট ওয়াজ অফিসিয়ালি টাইটেলড অ্যাজ, সার্জেন্ট রিপোর্টের প্রকৃত শিরোনাম ছিল
পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ভারতে যুদ্ধোত্তর শিক্ষা বিকাশ পরিকল্পনা। পোস্ট ওয়ার এডুকেশন রিকনস্ট্রাকশন ইন ইন্ডিয়া, ভারতে যুদ্ধোত্তর শিক্ষার পুনর্গঠন। পোস্ট ওয়ার এডুকেশনাল প্ল্যানিং কমিটি, যুদ্ধোত্তর শিক্ষা পরিকল্পনা কমিটি। রিপোর্ট অন ইন্ডিয়ান এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভারতীয় শিক্ষা ও বিকাশ সম্পর্কিত প্রতিবেদন। সার্জেন্ট রিপোর্টের অফিসিয়াল টাইটেল কী ছিল তাই জানতে চাওয়া হয়েছে। পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, পোস্ট ওয়ার এডুকেশন রিকনস্ট্রাকশন ইন ইন্ডিয়া, পোস্ট ওয়ার এডুকেশন প্ল্যানিং কমিটি, রিপোর্ট অন ইন্ডিয়ান এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অপশান এ, পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া বা ভারতে যুদ্ধোত্তর শিক্ষা বিকাশ পরিকল্পনা। পরের প্রশ্ন, question number 19. According to the Sargent report, the target period for achieving universal, free and compulsory primary education for children aged 6 to 14 years in India was, সার্জেন্ট রিপোর্ট অনুযায়ী 6 থেকে 14 বছরের শিশুদের জন্য সর্বজনীন, বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালুর লক্ষ্য সময়সীমা কত বছর ছিল? সার্জেন্ট রিপোর্ট অনুযায়ী 6 থেকে 14 বছরের শিশুদের জন্য সর্বজনীন, বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালুর লক্ষ্যের সময়সীমা কত বছর ছিল? অর্থাৎ এটা চালু করা কত বছরের মধ্যে চালু করতে হবে? 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স, 50 ইয়ার্স, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো 40 বছর। রিপোর্টে ধাপে ধাপে 40 বছরের লক্ষ্য পূরণের কথা বলা হয়। পরের প্রশ্ন, লর্ড কার্জনস মেজর এডুকেশনাল ইন্টারভেনশন ওয়াজ, লর্ড কার্জনের প্রধান শিক্ষায় হস্তক্ষেপ ছিল, লর্ড কার্জনের প্রধান যে শিক্ষার ক্ষেত্রে হস্তক্ষেপ ছিল বা প্রধান সুপারিশ বলতে পারো, প্রধান জায়গা বলতে পারো কাজের, সেটা কি ছিল? ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, 1904 সালের বিশ্ববিদ্যালয় আইন, চার্টার অ্যাক্ট রিফর্মস, চার্টার অ্যাক্ট সংস্কার, মেগলেস রেজলিউশন বা মেগলের রেজলিউশন, ওয়ার্ধা স্কিম। কোনটা ঠিক? লর্ড কার্জনের প্রধান বিষয় কাজের হস্তক্ষেপের জায়গা কি ছিল? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, চার্টার অ্যাক্ট রিফর্মস, মেগলেস রেজলিউশন, ওয়ার্ধা স্কিম। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 বা 1904। 1904 সালের বিশ্ববিদ্যালয় আইন, লর্ড কার্জন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেন। তার সময়ে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়াতে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাস হয়। এই আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সরকারি সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয়গুলির কার্যক্রমে সরকারের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসনকে ডিসিপ্লিন ও এফিসিয়েন্সি আনার চেষ্টা করা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ উড ডিসপ্যাচ, নিম্নের কোনটি উডের ডিসপ্যাচের বৈশিষ্ট্য নয়? গ্র্যান্ট ইন এড টু প্রোভাইড স্কুলস, বেসরকারি বিদ্যালয় অনুদান, ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন ক্রিয়েশন, শিক্ষা দপ্তর গঠন, অ্যাবলিশন অফ ভার্নাকুলার স্কুল বিলোপ, টিচার ট্রেনিং ইনস্টিটিউশন, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউশন। কোনটা ঠিক? নিচের কোনটি উডের ডিসপ্যাচের বৈশিষ্ট্য নয়? বেসরকারি বিদ্যালয়ে অনুদান, শিক্ষা দপ্তর গঠন, ভার্নাকুলার স্কুল বিলোপ, শিক্ষক প্রশিক্ষণ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অ্যাবলিশন অফ ভার্নাকুলার স্কুল বিলোপ। উড ডিসপ্যাচকে ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্য ছিল গ্র্যান্ট ইন এড সিস্টেম চালু করা, যাতে বেসরকারি বিদ্যালয় সরকারি অনুদান পায়। প্রতিটি প্রদেশে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআই প্রতিষ্ঠা করাও এর উদ্দেশ্য ছিল। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলাও এর উদ্দেশ্য ছিল। ইংরেজি ও স্থানীয় ভাষা উভয়কেই শিক্ষার মাধ্যম হিসেবে উৎসাহিত দেওয়াও এর উদ্দেশ্য ছিল। তাই ভার্নাকুলার স্কুল বিলোপ উডের ডিসপ্যাচের বৈশিষ্ট্য নয়, বরং এগুলোকে উৎসাহ দেওয়া হতো। পরের প্রশ্ন,
হুইচ স্টেটমেন্ট অ্যালাইন্স উইথ মেগলেস অ্যাংলিসিস্ট ভিউ? কোন উক্তি অ্যাংলিসিস্ট মতকে প্রতিফলিত করে? ওরিয়েন্টাল লার্নিং শুড বি দ্য বেস, প্রাচ্য শিক্ষা ভিত্তি হওয়া উচিত। ইংলিশ ইজ দ্য কি টু ওয়েস্টার্ন নলেজ, ইংরেজি পশ্চিমী জ্ঞানের চাবিকাঠি। ক্রাফট ইজ সেন্ট্রাল টু এডুকেশন, শিল্পকর্ম শিক্ষার কেন্দ্র। লোকাল বডিজ মাস্ট রান স্কুল, স্থানীয় সংস্থাগুলি স্কুল চালাবে বা স্থানীয় সংস্থাগুলির স্কুল চালানো উচিত। কোনটা মেগলের অ্যাংলিসিস্ট মতকে প্রতিফলিত করে? অর্থাৎ মেগলে মেনলি কি বলতে চেয়েছেন? প্রাচ্য শিক্ষায় ভিত্তি হওয়া উচিত শিক্ষার ক্ষেত্রে, ইংরেজি পশ্চিমী জ্ঞানের চাবিকাঠি, শিল্পকর্ম শিক্ষার কেন্দ্র, স্থানীয় সংস্থা স্কুল চালাবে। কোনটা বলেছেন? সঠিক উত্তর হলো ইংলিশ ইজ দ্য কি টু ওয়েস্টার্ন নলেজ, ইংরেজি পশ্চিমী শিক্ষার চাবিকাঠি। মেগলের মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন 1835-এ তিনি স্পষ্ট বলেছিলেন যে ইংরেজি ভাষাই পশ্চিমী বিজ্ঞান, সাহিত্য, জ্ঞানের একমাত্র সঠিক বাহক। তিনি চেয়েছিলেন একটি শ্রেণী গড়ে তুলতে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতীয় সমাজে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। তাই অ্যাংলিসিস্ট মানে ইংরেজি, এখানে অ্যাংলিসিস্ট বলতে বলা হয়েছে, কোশ্চেনে অনেকেই হয়তো বুঝতে পারোনি, তাই বলে দেওয়া হলো ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান প্রচার, সেই কথাই বলা হচ্ছে। তার এই অ্যাংলিসিস্ট চিন্তাভাবনা এই কথাই বলেছিল, ইংরেজির মাধ্যমেই পাশ্চাত্য জ্ঞানকে আমরা অধ্যয়ন করতে পারবো, জানতে পারবো, তাছাড়া সম্ভব নয়। পরের প্রশ্ন, হুইচ কমিশন ফার্স্ট সিস্টেমেটিক্যালি রিভিউড দ্য প্রোগ্রেস আন্ডার উড ডেসপ্যাচ? উডের ডেসপ্যাচের অগ্রগতিকে প্রথম পদ্ধতিগতভাবে পর্যালোচনা করে। উডের ডেসপ্যাচের অগ্রগতি কে প্রথম পদ্ধতিগতভাবে পর্যালোচনা করেন? কে প্রথম উডের ডিসপ্যাচকে পর্যালোচনা করেন সেইটুকুই জানতে চাওয়া হয়েছে। হুইচ কমিশন ফার্স্ট সিস্টেমেটিক্যালি রিভিউড দ্য প্রোগ্রেস আন্ডার উডস ডিসপ্যাচ? হান্টার কমিশন, স্যাটলার কমিশন, সার্জেন্ট রিপোর্ট, রাধাকৃষ্ণন কমিশন। কারা প্রথম উডের ডিসপ্যাচের পর্যালোচনা করে, তার অগ্রগতি কেমন হয়েছে কি হয়নি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো হান্টার কমিশন। উড ডেসপ্যাচ এর পর ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ও সীমাবদ্ধতা প্রথম হান্টার কমিশন পরীক্ষা করে। তারা বিশেষভাবে প্রাথমিক শিক্ষা, স্থানীয় সংস্থার ভূমিকা এবং শিক্ষা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেয়। অন্য কমিশনগুলো যেরকম স্যাটলার, সার্জেন্ট, রাধাকৃষ্ণন, যেগুলো অপশানে আছে, পরবর্তী সময়ে আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করে। পরের প্রশ্ন, দ্য শ্রীরামপুর ত্রয়স ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক ইনক্লুডেড? শ্রীরামপুর ত্রয়ের ভাষিক কাজ অন্তর্ভুক্ত ছিল, মানে ভাষার বিষয় শ্রীরামপুর ত্রয়ের তারা কি কাজ করেছিল ভাষার বিষয়ে, বেসিক্যালি মেজর। ফার্স্ট বেঙ্গলি গ্রামার অ্যান্ড ডিকশনারি, প্রথম বাংলা ব্যাকরণ ও অভিধান তৈরি করেছিল। অ্যাবলিশন অফ পার্সিয়ান ইন কোর্টস, আদালতে ফার্সি বিলোপ করেছিল। ইন্ট্রোডাকশন অফ দেবনাগরী স্ক্রিপ্ট, দেবনাগরী চালু করেছিল। রোমান স্ক্রিপ্ট ফর বেঙ্গলি, বাংলার জন্য রোমান লিপি চালু করেছিল। কোনটা ঠিক? শ্রীরামপুর ত্রয়সরা ল্যাঙ্গুয়েজের উপর মেজর কি ওয়ার্ক করেছিল? এর মধ্যে শ্রীরামপুর ত্রয়ের ভাষিক কাজ অন্তর্ভুক্ত ছিল প্রথম বাংলা ব্যাকরণ ও অভিধান, আদালতে ফার্সি বিলোপ, দেবনাগরী চালু, বাংলার জন্য রোমান লিপি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ফার্স্ট বেঙ্গলি গ্রামার অ্যান্ড ডিকশনারি, প্রথম বাংলা ব্যাকরণ ও অভিধান। শ্রীরামপুর মিশনের ত্রয়ী ক্যারি, মার্সম্যান ও ওয়ার্ড শুধু বাইবেল অনুবাদই করেননি, তারা বাংলা ভাষার ব্যাকরণ, অভিধান ও পাঠ্য বই প্রণয়নে বড় অবদান রাখেন। ক্যারি রচনা করেন প্রথম বাংলা ব্যাকরণ, গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1801 সালে। তারা স্থানীয় ভাষার শিক্ষা ও মুদ্রণ কার্যেও পথিকৃত। পরের প্রশ্ন, কার্জনের ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্টের একটি প্রধান উদ্দেশ্য কী ছিল? আ মেজর অবজেক্টিভ অফ কার্জনস ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904 ওয়াজ, কার্জনের ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্টের একটি প্রধান উদ্দেশ্য কী ছিল? বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বৃদ্ধি, গবেষণা উন্নয়নকে একচেটিয়াভাবে পাশ্চাত্য মডেলে আনা, বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ শক্তিশালী করা, সব কলেজকে ডিগ্রির অধিকার দেওয়া। ইনক্রিজিং ইউনিভার্সিটি অটোনমি, প্রমোটিং রিসার্চ এক্সক্লুসিভলি অন ওয়েস্টার্ন মডেল, স্ট্রেংথেনিং গভর্নমেন্ট কন্ট্রোল ওভার ইউনিভার্সিটিস,
গ্র্যান্টিং অল কলেজেস দ্য রাইট টু অ্যাওয়ার্ড ডিগ্রিজ। কার্জনের ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্টের একটি প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বৃদ্ধি, গবেষণা উন্নয়নকে একচেটিয়াভাবে পাশ্চাত্য মডেলে আনা, বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ শক্তিশালী করা, সব কলেজকে ডিগ্রির অধিকার দেওয়া। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ শক্তিশালী করা। লর্ড কার্জন বিশ্ববিদ্যালয়গুলোকে ইনএফিসিয়েন্ট অ্যান্ড আনডিসিপ্লিনড, অকার্যকর ও শৃঙ্খলাহীন বলে মনে করতেন। তার মতে এগুলোর মান উন্নয়নের জন্য সরকারের হস্তক্ষেপ জরুরি। তাই 1904 সালের ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সরকার মনোনীত সদস্য সংখ্যা বাড়ানো হয়। কলেজ অ্যাফিলিয়েশন ও পরীক্ষার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ জোরদার হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সীমিত হয়। পরের প্রশ্ন, হুইচ ইজ আ ক্রিটিসিজম অব মেগলেস পলিসি? মেগলের নীতির সমালোচনা কোনটি? ওভার এমফাসিস অন ইন্ডিজিনিয়াস লিটারেচার, দেশজ সাহিত্যে অতিরিক্ত জোর, ক্রিয়েশন অফ আ ন্যারো ইংলিশ এডুকেটেড এলিট, সংকীর্ণ ইংরেজি শিক্ষিত অভিজাত গোষ্ঠী তৈরি, এক্সেস ফোকাস অন টেকনিক্যাল এডুকেশন, অতিরিক্ত কারিগরি শিক্ষায় জোর দেওয়া, ইগনোরিং ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে উপেক্ষা করা। দেশজ সাহিত্যে অতিরিক্ত জোর দেওয়া, সংকীর্ণ ইংরেজি শিক্ষিত অভিজাত গোষ্ঠী তৈরি করা, অতিরিক্ত কারিগরি শিক্ষায় জোর দেওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে উপেক্ষা করা। কোনটা মেগলের নীতির সমালোচনা? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো ক্রিয়েশন অব আ ন্যারো ইংলিশ এডুকেটেড এলিট, সংকীর্ণ ইংরেজি শিক্ষিত অভিজাত গোষ্ঠী তৈরি করা। মেগলের মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন তিনি বলেছিলেন, ইংরেজি হবে দ্য কি টু অল নলেজ, সমস্ত জ্ঞানের চাবিকাঠি। এর ফলে দেশজ সাহিত্য ও ভাষাকে উপেক্ষা করা হয়েছিল। লক্ষ্য ছিল এক ক্ষুদ্র ইংলিশ এডুকেটেড এলিট গড়ে তোলা, যারা হবে ইন্টারপ্রেটার্স বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মাসেস, সরকার এবং সাধারণ মানুষের মধ্যে দোভাষী। এর সমালোচনা হয়েছিল কারণ এতে শিক্ষার সুযোগ গণমানুষের কাছে পৌঁছয়নি, সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। পরের প্রশ্ন, হুইচ বডিজ ক্রিয়েশন ওয়াজ অ্যাডভোকেটেড বাই উডস ডেসপ্যাচ টু অ্যাডমিনিস্টার এডুকেশন? উডস ডেসপ্যাচ কোন সংস্থা গঠনের কথা বলে? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি, ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআই, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড বা কেন্দ্রীয় পরামর্শদাতা বোর্ড। উডের ডেসপ্যাচে কোন সংস্থা গঠনের কথা বলা হয়? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন। উডস ডেসপ্যাচকে প্রায়শই ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়। এর একটি মুখ্য সুপারিশ ছিল প্রতিটি প্রদেশে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করা, যাতে শিক্ষা প্রশাসন ও বাস্তবায়নের কাজ আরও সংগঠিত হয়। অন্য বিকল্পগুলি যেগুলি অপশানে দেওয়া আছে সেগুলি পরবর্তী সময়ে এসেছে, কিন্তু ডিপিআই প্রথম প্রাদেশিক শিক্ষা প্রশাসন কাঠামো। পরের প্রশ্ন, হান্টার কমিশন স্ট্যান্ডস অন প্রাইভেট পার্টিসিপেশন। হান্টার কমিশনে বেসরকারি অংশগ্রহণ কী ছিল? অপোজ গ্র্যান্ট ইন এড, অনুদানের বিরোধিতা করা, রেকমেন্ডেড গ্র্যান্টস ইন এড ফর এডেড স্কুল, অনুদানপ্রাপ্ত স্কুলে গ্র্যান্ট দেওয়া, টোটাল প্রাইভেটাইজেশন, সম্পূর্ণ বেসরকারীকরণ, অনলি মিশনারি গ্র্যান্ট, শুধুমাত্র মিশনারি অনুদান দেওয়া। হান্টার কমিশনের বেসরকারি অংশগ্রহণ মানে বেসরকারির ক্ষেত্রে হান্টার কমিশন মূলত কী স্ট্যান্স নিয়েছিল, কি বলতে চেয়েছিল? বেসরকারি ইনস্টিটিউশনের ক্ষেত্রে হান্টার কমিশন তাদের স্ট্যান্ড পয়েন্ট কী ছিল, তাদের মতামত কী ছিল? তারা বেসরকারি ইনস্টিটিউশনগুলোর জন্য অনুদানের বিরোধিতা করেছিল। অপোজ গ্র্যান্ট ইন এড, রেকমেন্ডেড গ্র্যান্টস ইন এড ফর এডেড স্কুল, যে এডেড স্কুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনুদান দিতে চেয়েছিল। টোটাল প্রাইভেটাইজেশন করার পক্ষে ছিল, সম্পূর্ণ বেসরকারীকরণ করার পক্ষে ছিল, নাকি শুধু মিশনারি অনুদান দিতে চেয়েছিল প্রাইভেটগুলোকে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো রেকমেন্ডেড গ্র্যান্টস ইন এড ফর এডেড স্কুল। মূলত এডেড স্কুলগুলোর জন্য তার গ্র্যান্ট ইন এড দেওয়ার কথা বলেছিল।
হান্টার কমিশন মূলত প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ নিয়ে কাজ করে। এই কমিশনে একটি বড় অবদান ছিল সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোকে উৎসাহিত করা এবং তাদের গ্র্যান্ট ইন এড প্রদানের সুপারিশ করা। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি অংশগ্রহণের সমন্বিত মডেল গড়ে ওঠে। পরের প্রশ্ন, স্যাডলার কমিশন প্রপোজড ইউনিভার্সিটিস প্রাইমারি ফাংশন শুড বি। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি হওয়া উচিত স্যাডলার কমিশনের মতে? স্যাডলার কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি হওয়া উচিত বা তারা কি প্রপোজ করেছিলেন? কন্ডাক্টিং স্কুল এক্সাম, স্কুল পরীক্ষা নেওয়া, রিসার্চ অ্যান্ড হায়ার লার্নিং, গবেষণা ও উচ্চশিক্ষা, অনলি টিচার রিক্রুটমেন্ট, শুধুমাত্র শিক্ষক নিয়োগ, রিলিজিয়াস ইনস্ট্রাকশন, ধর্মশিক্ষা দেওয়া। কোনটা ঠিক স্যাডলার কমিশনের মতে? সঠিক উত্তর হলো রিসার্চ অ্যান্ড হায়ার লার্নিং। স্যাডলার কমিশন, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হয়েছিল, এর বড় অবদান ছিল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করা। তারা মনে করেছিল যে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান নয়, বরং এর প্রধান কাজ হবে উচ্চশিক্ষা ও গবেষণা প্রচার করা। এছাড়াও তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কাজ আলাদা করে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরে। পরের প্রশ্ন, Sargent plan recommended at secondary level single track academic route, diversified courses including vocational, abolished practical work, military only training. সার্জেন্ট প্ল্যান রেকমেন্ডেড অ্যাট সেকেন্ডারি লেভেল, সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক স্তরের জন্য সুপারিশ ছিল। সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক স্তরের জন্য অ্যাকচুয়ালি কী সুপারিশ ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। একটি মাত্র একাডেমিক ধারা হবে, বহুমুখী ভোকেশনাল সহ পাঠ্যক্রম থাকবে, প্র্যাকটিক্যাল কাজ বিলোপ করে দেওয়া হবে, শুধু সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডাইভার্সিফাইড কোর্সেস ইনক্লুডিং ভোকেশনাল, বহুমুখী ভোকেশনাল সহ বিভিন্ন কার্যকলাপ থাকবে। সার্জেন্ট প্ল্যান ছিল ভারতের শিক্ষা উন্নয়নের একটি পোস্ট ওয়ার ব্লু প্রিন্ট। মাধ্যমিক স্তরে তারা ডাইভার্সিফাইড কোর্স স্ট্রাকচার প্রবর্তনের সুপারিশ করেছিল, যাতে সাধারণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত থাকে। উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব জীবনের কাজে দক্ষ করা এবং উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ দেওয়া। তারা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর জোর দিয়েছিল। মিলিটারি ট্রেনিং ছিল না একমাত্র লক্ষ্য, বরং ব্যালেন্সড কারিকুলামের উপর জোর দেওয়া হয়েছিল। তাই উত্তর হবে ডাইভার্সিফাইড কোর্সেস ইনক্লুডিং ভোকেশনাল, বহুমুখী ভোকেশনাল সহ পাঠ্যক্রম দেওয়ার কথা বলেছিল। পরের প্রশ্ন, হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড। সঠিক ম্যাচ করছে কোন জুটিটা সেটা আইডেন্টিফাই করতে হবে। 1835-এর সঙ্গে হান্টার কমিশন, নাকি 1854-র সঙ্গে উডের ডিসপ্যাচ, নাকি 1917-র সঙ্গে সার্জেন্ট রিপোর্ট, নাকি 1944 সঙ্গে মেকলেস মিনিট। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো 1854-র সঙ্গে উডের ডিসপ্যাচ। পরের প্রশ্ন, গ্র্যান্টস ইন এড পলিসি ওয়াজ ইনস্টিটিউশনালাইজড প্রাইমারিলি থ্রো। গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানীকরণ মূলত কোনটির মাধ্যমে হয়েছিল? মেকলেস মিনিট, উডস ডিসপ্যাচ, ওয়ার্ধা স্কিম, সার্জেন্ট প্ল্যান। মেকলের মিনিট, উডের ডিসপ্যাচ, ওয়ার্ধা স্কিম, সার্জেন্ট পরিকল্পনা। কোনটাতে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানীকরণ হয়েছিল? গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানীকরণ কোনটাতে হয়েছিল? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো উড ডিসপ্যাচ। পরের প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট শ্রীরামপুর মিশন ইজ ফলস। শ্রীরামপুর মিশন সম্পর্কে কোনটি মিথ্যা? দে প্রমোটেড বেঙ্গলি টেক্সট বুক, তারা বাংলা পাঠ্য বই উন্নীত করে। দে সেট আপ প্রিন্টিং প্রেস, তারা ছাপাখানা স্থাপন করে। দে ফাউন্ডেড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি, তারা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে। দে এস্টাবলিশড শ্রীরামপুর কলেজ, তারা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে। কোনটা মিথ্যা শ্রীরামপুর মিশন সম্পর্কে? তারা বাংলা পাঠ্য বই উন্নীত করে, তারা ছাপাখানা স্থাপন করে, তারা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে, তারা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে। কোনটা ঠিক কোনটা ভুল? মানে উত্তর কোনটা ঠিক কিন্তু শ্রীরামপুর মিশন সম্পর্কে কোনটা মিথ্যা?
সঠিক উত্তর হলো দি ফাউন্ডেড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি, এটা শ্রীরামপুর মিশন করেনি। শ্রীরামপুর মিশন বাংলা ব্যাকরণ ও পাঠ্য বই রচনা করেন। শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠা করে বহু ভাষায় বই মুদ্রণ করেন। 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রদান করত, কিন্তু ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। শ্রীরামপুর মিশন এটি প্রতিষ্ঠা করেনি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিরেক্টলি লিঙ্কড টু ডিসেন্ট্রালাইজেশন ইন স্কুল এডুকেশন? স্কুল শিক্ষার বিকেন্দ্রীকরণ কোন কমিশনের সঙ্গে সম্পর্কিত? হান্টার কমিশন, ম্যাগলিস মিনিট, সার্জেন্ট রিপোর্ট, কার্জনস অ্যাক্ট। হান্টার কমিশন, মেকলের মিনিট, সার্জেন্ট রিপোর্ট, কার্জনের আইন। স্কুল শিক্ষায় বিকেন্দ্রীকরণ কারা করেন? স্কুল শিক্ষায় বিকেন্দ্রীকরণ কাদের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো হান্টার কমিশন। পরের প্রশ্ন, হুইচ মিডিয়াম পলিসি পেয়ারিং ইজ কারেক্ট? মাধ্যম এবং নীতি অনুযায়ী সঠিক জুটি কোনটা, সঠিক ম্যাচিং কোনটা, সঠিক পেয়ার কোনটা? ওয়ার্ধা ইংলিশ মিডিয়াম, ম্যাকলে মিনিট ভার্নাকুলার প্রায়োরিটি, উডডেসপ্যাচ ভার্নাকুলার অ্যাট প্রাইমারি, ইংলিশ অ্যাট হায়ার, সার্জেন্ট পার্সিয়ান মিডিয়াম। কোনটা রাইট পেয়ারিং, রাইট ম্যাচিং? কমিশন এবং তাদের মাধ্যম অনুযায়ী কোনটা রাইট ম্যাচিং? ওয়ার্ধা ইংলিশ মিডিয়াম, ম্যাকলে মিনিট ভার্নাকুলার প্রায়োরিটি, উডের ডেসপ্যাচ ভার্নাকুলারের প্রাইমারি, ইংলিশ ইন হায়ার, সার্জেন্ট রিপোর্ট পার্সিয়ান মিডিয়াম। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো উডের ডেসপ্যাচ ভার্নাকুলার অ্যাট প্রাইমারি, ইংলিশ অ্যাট হায়ার। ওয়ার্ধা স্কিম মাতৃভাষাকে মাধ্যম করার কথা বলেছিল, ইংরেজি নয়। মেকলে মিনিট ভার্নাকুলারকে উপেক্ষা করে ইংরেজি মাধ্যমকে প্রাধান্য দেয়। উডের ডেসপ্যাচ নীতি ছিল প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা এবং উচ্চশিক্ষায় ইংরেজি। সার্জেন্ট রিপোর্ট ফার্সি নয়, বরং সাধারণভাবে আধুনিক শিক্ষা বিস্তারের উপর জোর দেয়। পরের প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান্স টার্গেট এজ গ্রুপ ফর কম্পালসারি প্রাইমারি এডুকেশন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সময়সীমা সার্জেন্ট রিপোর্ট অনুযায়ী কত বছর ছিল? 6 থেকে 11, 6 থেকে 14, 5 থেকে 10, 7 থেকে 12। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো 6 থেকে 14। পরের প্রশ্ন, হুইচ অ্যাক্ট বা রিপোর্ট ইনক্রিজড স্টেট কন্ট্রোল ওভার ইউনিভার্সিটিস? কোন আইন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ায়? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, উডের ডেসপ্যাচ 1854, সার্জেন্ট রিপোর্ট 1944, চার্টার অ্যাক্ট 1813। কোনটা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ায়? কোন আইন? সঠিক উত্তর হলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904। পরের প্রশ্ন, মেকলেস স্টান্স অন ওরিয়েন্টাল লার্নিং, প্রাচ্য শিক্ষার বিষয়ে মেকলের মত কী ছিল? তিনি প্রাচ্য শিক্ষার দৃঢ় সমর্থক ছিলেন, স্ট্রংলি সাপোর্টিভ ছিলেন, নিউট্রাল ছিলেন, প্রাচ্য শিক্ষার বিষয়ে নিরপেক্ষ ছিলেন, ডিসমিসিভ ইন পলিসি, নীতিগতভাবে উপেক্ষা বা প্রত্যাখ্যান করতেন প্রাচ্য শিক্ষাকে, অ্যাডভোকেট পার্সিয়ান, ফার্সি প্রস্তাব দিয়েছিলেন প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডিসমিসিভ ইন পলিসি, নীতিগতভাবে উপেক্ষা বা প্রত্যাখ্যান করতেন প্রাচ্য শিক্ষাকে। মেকলেস মিনিট অনুযায়ী ইংরেজি শিক্ষাই হবে দ্য কি টু অল নলেজ। তিনি মনে করতেন ওরিয়েন্টাল লার্নিং বা প্রাচ্য শিক্ষা ও স্থানীয় সাহিত্য শিক্ষার জন্য পর্যাপ্ত নয়, তাই নীতিগতভাবে তিনি প্রাচ্য শিক্ষাকে অবহেলা করেছিলেন। মাতৃভাষা বা সংস্কৃত শিক্ষা গুরুত্ব পায়নি। ফার্সি বা অন্য ভাষা প্রচলনকে তিনি সমর্থন করেননি, বরং ইংরেজিকে একমাত্র মাধ্যম হিসেবে স্থাপন করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, দ্য ত্রায়ো নোন অ্যাজ শ্রীরামপুর ত্রায়ো ইনক্লুড, শ্রীরামপুর ত্রয়ী কারা? ক্যারি, ওয়াট, মার্সম্যান, মেকলে, বেন্টিং, ওট। অনেকবার বলা হলো, বিভিন্ন কোশ্চেন প্রসঙ্গেই এসছে। কার্জন, রিপন, ক্যানিং, স্যাটলার, হান্টার, সার্জেন্ট। কারা শ্রীরামপুর ত্রায়ো হিসেবে পরিচিত? সঠিক উত্তর হলো ক্যারি, ওয়াট, মার্সম্যান। শ্রীরামপুর ত্রায়ো বলতে বোঝানো হয় উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়াটকে। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ নট অ্যান এম অফ ওয়ার্ধা স্কিম? ওয়ার্ধার লক্ষ্য কোনটা নয়? ওয়ার্ধা স্কিমের লক্ষ্য কোনটা ছিল না? ফ্রি অ্যান্ড কম্পালসারি বেসিক এডুকেশন ফর 7 ইয়ার্স, 7 বছরের বিনামূল্যে মৌলিক শিক্ষা, এডুকেশন থ্রো ক্রাফট, শিল্পকর্মভিত্তিক শিক্ষা, ইংলিশ অ্যাজ কম্পালসারি অ্যাট প্রাইমারি, প্রাথমিক স্তরে বাধ্যতামূলক ইংরেজি শিক্ষা, সেলফ সাপোর্টিং স্কুল থ্রো প্রোডাক্টিভ ওয়ার্ক, উৎপাদনে আত্মনির্ভর স্কুল। কোনটা ওয়ার্ধা স্কিমের লক্ষ্য ছিল না?
7 বছরের বিনামূল্যে মৌলিক শিক্ষা, নাকি শিল্পকর্মভিত্তিক শিক্ষা, নাকি প্রাথমিক স্তরে বাধ্যতামূলক ইংরেজি, নাকি উৎপাদনে আত্মনির্ভর স্কুল, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ইংলিশ অ্যাজ কম্পালসারি অ্যাট প্রাইমারি। এটা ওয়ার্ধার লক্ষ্য ছিল না। ওয়ার্ধা স্কিম বা নৈতালিম মূল লক্ষ্য ছিল শিশুদের মাতৃভাষায় মৌলিক শিক্ষা প্রদান করা, শিক্ষাকে উৎপাদনমূলক কাজের সাথে সংযুক্ত করা, স্কুলগুলোকে স্বনির্ভর ও আত্মকর্মমুখী করা। পরের প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান্স ভিউ অন টিচার ট্রেনিং। সার্জেন্ট পরিকল্পনায় শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে কি বলা হয়েছিল, বা সার্জেন্টের কি মতামত ছিল শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে? অপশান এ নট নেসেসারি বা প্রয়োজন নেই, শিক্ষক প্রশিক্ষণ প্রয়োজন নেই। এসেন্সিয়াল এক্সপেনশন অফ ট্রেনিং কলেজেস, প্রশিক্ষণ কলেজের সম্প্রসারণ অপরিহার্য। অনলি ইন ইউনিভার্সিটিজ, শুধু বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ হবে। রিপ্লেস উইথ সেলফ স্টাডি, সেলফ স্টাডির মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত করবে। কোনটা বলেছিলেন সার্জেন্ট প্ল্যানে? সঠিক উত্তর এসেন্সিয়াল এক্সপেনশন অফ ট্রেনিং কলেজেস, প্রশিক্ষণ কলেজের সম্প্রসারণ অপরিহার্য। সার্জেন্ট প্ল্যান ভারতীয় শিক্ষার পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন ব্লু প্রিন্ট ছিল। এটি নির্দেশ করেছিল যে শিক্ষকদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ কলেজগুলোকে সম্প্রসারণ করা অপরিহার্য। উদ্দেশ্য ছিল শিক্ষকদের দক্ষতা বাড়ানো, যাতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায়। অন্যান্য বিকল্প যেমন প্রশিক্ষণ অপ্রয়োজনীয় বা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ করা বা সেলফ স্টাডি দিয়ে প্রতিস্থাপন করা সার্জেন্ট পরিকল্পনার মূল নীতি নয়। পরের প্রশ্ন, হুইচ পেয়ারিং ইজ ইনকারেক্ট? কোনটা ভুল যুগল বা ভুল ম্যাচিং? ভুল পেয়ারিং। 1813 মিশনারি এন্ট্রি পারমিটেড, 1835 ইংলিশ অ্যাজ মিডিয়াম পলিসি, 1854 ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট, 1882 প্রাইমারি এডুকেশন কমিশন। 1813 মিশনারি প্রবেশে অনুমোদন, 1835 ইংরেজি মাধ্যম নীতি, 1854 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, 1882 প্রাথমিক শিক্ষা কমিশন। কোনটা কারেক্ট ম্যাচিং নয়? সঠিক উত্তর হলো 1854 ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট। 1813 চার্টার অ্যাক্ট ঠিক। মিশনারিদের ভারতে শিক্ষার জন্য অনুমোদন ঠিক আছে। 1835 ম্যাকলেমিনিট ইংরেজি মাধ্যমে নীতি প্রবর্তন ঠিক আছে। 1854 উডের ডিসপ্যাচ হতো, কিন্তু এখানে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট আছে, তাই এটা অ্যান্সার, এটা ভুল। এটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার নীতি নিয়ে সুপারিশ করেছিল। 1882 হান্টার কমিশন বা প্রাথমিক শিক্ষার প্রসার নিয়ে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, হুইচ ইজ কারেক্টলি ম্যাচ টু ইটস ফোকাস? সঠিক মিল কোনটা, মানে কমিশন এবং তাদের ফোকাস এরিয়া অনুযায়ী সঠিক পেয়ারিং কোনটা? স্যাটলার প্রাইমারি স্কুল ফাইন্যান্স, হান্টার ইউনিভার্সিটি রিসার্চ, সার্জেন্ট পোস্ট ওয়ার এডুকেশনাল প্ল্যান, উড অনলি ইংলিশ মিডিয়াম। সঠিক ম্যাচ কোনটা এদের মধ্যে? স্যাটলার প্রাথমিক অর্থায়ন, হান্টার বিশ্ববিদ্যালয় গবেষণা, সার্জেন্ট যুদ্ধোত্তর শিক্ষা পরিকল্পনা, উড শুধু ইংরেজি মাধ্যম। কোনটা সঠিক ম্যাচিং? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো সার্জেন্ট পোস্ট ওয়ার এডুকেশনাল প্ল্যান। স্যাটলার কমিশন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার কাঠামো উন্নয়ন নিয়ে কাজ করেছে, প্রাথমিক অর্থায়ন নয়। হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা প্রসার ও প্রাইভেট স্কুলে গ্রান্ট এড নিয়েছিল, বিশ্ববিদ্যালয় গবেষণা নয়। সার্জেন্ট প্ল্যান ভারতের পোস্ট ওয়ার এডুকেশনাল রিকনস্ট্রাকশনের জন্য সুপারিশ করেছিল। উড ডিসপ্যাচ প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা এবং উচ্চশিক্ষায় ইংরেজি মিডিয়াম নীতি নিয়েছিল, শুধুমাত্র ইংরেজি নয়। পরের প্রশ্ন, আর লিমিটেশন অফ দ্য আর্লি ইউনিভার্সিটিজ ওয়াজ অ্যাক্সেস রেসিডেন্সিয়াল ফেসিলিটিস, অতিরিক্ত আবাসিকতা, পিওরলি টিচিং কাম রিসার্চ মডেল, শিক্ষা গবেষণা উভয়ই, প্রিডমিনেন্টলি বা এক্সামিনিং অর অ্যাফিলিয়েটিং ফাংশন, মূলত পরীক্ষা বা অ্যাফিলিয়েশন ব্যবস্থা, কমিউনিটি বেসড ক্রাফট ফোকাস, কমিউনিটি ক্রাফটের উপর ফোকাসড। প্রথম দিকের বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা কী ছিল? প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা কী ছিল? অতিরিক্ত আবাসিকতা, শিক্ষা গবেষণা নিয়েই মূলত চলতো, মূলত পরীক্ষা ও অ্যাফিলিয়েশন ব্যবস্থা, কমিউনিটি ক্রাফট ব্যবস্থা। কোনটা প্রথম দিকের বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা ছিল? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো প্রিডমিনেন্টলি এক্সামিনিং অ্যাফিলিয়েটিং ফাংশন। 1857 সালে প্রতিষ্ঠিত প্রথম 3টি বিশ্ববিদ্যালয় ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ মূলত পরীক্ষা নেওয়া এবং কলেজগুলোকে অনুমোদন করার কাজ করত।
তারা শিক্ষাদান বা গবেষণার জন্য সীমিত সুযোগ প্রদান করত, তাই এটি তাদের একটি সীমাবদ্ধতা। আবাসিক সুবিধা, শিক্ষক গবেষণা বা কমিউনিটি ক্রাফটে তেমন গুরুত্ব ছিল না, তাই এটাই একমাত্র অসুবিধা ছিল প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলির। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ক্লাসে।